অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এরকম অনেক কিছু জিনিস আমরা ই-কমার্স সম্পর্কে ফার্স্ট ক্লাসে আইডিয়া নিয়েছিলাম। আজকে আমরা তারপর যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়েট থেকে বোধহয় শুরু হবার কথা, তাই তো? আগের দিন এই এতদূর হয়ে গেছিল, ডিসঅ্যাডভান্টেজ অব্দি কমপ্লিট হয়েছিল। আমি যদি খুব ভুল না হয় এতদূর হয়েছিল, তাই তো? এবার হ্যাঁ স্যার। রেসপন্স করো। তো আজকে আমরা যেটা দেখবো, ট্র্যাডিশনাল কমার্স ভার্সেস ই কমার্স, এর মধ্যে ডিফারেন্সটা করার ট্রাই করব। ট্র্যাডিশনাল কমার্স মানে আমরা যখন অনলাইন এই জিনিসগুলো ছিল না তখন যেভাবে জিনিসপত্র কেনাকাটি হতো, ইভেন এখনো হয়, কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে কমতে থাকছে কারণ এখন অনলাইনে সবাই শিফট করছে। তো এবার এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশনটা আমাদের দেখতে হবে। ট্র্যাডিশনাল কমার্স কি বলছে? ট্র্যাডিশনাল কমার্স রেফার টু দ্য কমার্শিয়াল ট্রানজাকশনস অর এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, বাইং or selling product সার্ভিস from persons to person without use of internet। সেটা তোমার ইনফরমেশন শেয়ারিং ও হতে পারে, কোনো প্রোডাক্ট সেল বাইও হতে পারে। ইনফরমেশন শেয়ারিং মানে মনে করো অফলাইন টিচিং যে সার্ভিস গুলো, কোচিং সেন্টার গুলো, সেক্ষেত্রে ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে। তো এই জিনিসগুলোকে আমরা বলতে পারি অফলাইনে ট্র্যাডিশনাল কমার্সের আন্ডারে। সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হুম। তো এই জিনিসগুলো আমার পড়ছে ট্র্যাডিশনাল কমার্সের আন্ডারে। এবার সেম এর করেসপন্ডিং ই কমার্স কি বলছে দেখো। ই কমার্স রিফার্স স্যার টু দ্য কাটছে কথাগুলো। হ্যালো, দাঁড়াও এক হ্যাঁ মিনিট। স্যার, কথাগুলো কেটে কেটে আসে। দাঁড়াও, দাঁড়াও। ঠিক আছে এখন? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। আচ্ছা, মাঝে মাঝে ইন্টারনেটটা একটু স্পিডটা কমিয়ে দেয়। দেখো, ই কমার্স কি বলছে দেখো। ই কমার্স রেফার্স টু দ্য কমার্শিয়াল ট্রানজাকশনস অর এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, বাইং অর সেলিং প্রোডাক্ট সার্ভিসেস ইলেকট্রনিক্যালি উইথ দ্য হেল্প অফ দ্য ইন্টারনেট। তো জিনিসটা সম্পর্কে আমরা আগেও পরিচিত ছিলাম, এখন এই জিনিসগুলো আমাদের সিলেবাসে ইনক্লুড, তো আরো বেশিভাবে এই জিনিসগুলোর সাথে পরিচিত আমাদের হতে হবে। তো দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স এটাই, একটাতে আমরা ইন্টারনেট ইউজ করে বিজনেস করি আর একটাতে ইন্টারনেট মানে উইদাউট ইন্টারনেট সার্ভিসে আমাদের বিজনেসটা সেট আপ করতে হচ্ছে, অফলাইন যেটাকে বলা হয়। তো ট্র্যাডিশনাল কমার্স কি বলছে দেখো, দ্য স্টার্ট অফ কস্ট অফ ট্র্যাডিশনাল কমার্স ইজ এ ভেরি হাই। অবশ্যই একটা ট্র্যাডিশনাল কমার্স যেটাকে আমি অফলাইনে স্টার্ট করতে চাইছি, তো সেটা স্টার্ট আপ মানে শুরুতে একটা বিজনেস রান করতে অনেকগুলো কস্ট আমাকে বেয়ার করতে হচ্ছে। যেমন মনে করো একটা তুমি কোনো রেস্টুরেন্ট ওপেন করবে। তো রেস্টুরেন্ট ওপেন করার জন্য তোমার ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে একটা জায়গা জমি কেনা, যেটা মানে লোকালি ভালো পরিচিত এবং সেখানে লোকজনের আনাগোনা আছে, তবেই তো তোমার রেস্টুরেন্ট চলবে। তাহলে সেই রকম একটা কোনো জায়গা জমি ফার্স্টে তোমাকে পারচেস করতে হবে। তারপর সেখানে বিল্ডিং করতে হবে। বিল্ডিং করার পরে সেখানে তোমার যে রেস্টুরেন্ট, তার বিভিন্ন লোগো ব্যানার ফ্যানার দিয়ে ভালো করে সাজাতে হবে রেস্টুরেন্টদের জন্য। বিভিন্ন রকম শেফকে নিয়ে এসে সেখানে বিভিন্ন ভ্যারাইটির রান্না বান্না করাতে হবে। তারপর সেইগুলোকে সার্ভ করতে হবে। তো এই যে এটা পুরো একটা আহ অনেকগুলো ব্যারিয়ার চলে এলো। সেম ভাবে যদি এই জিনিসটাকে আমি ই-কমার্স এর মাধ্যমে করি, তাহলে মনে করো তুমি ঘরেতেই তুমি একটা রেস্টুরেন্ট মতো করেছো, মানে তুমি খাবার তৈরি করে ডেলিভারি করছো। সেটা তুমি জোম্যাটোতে করতে পারো, বা অনেক এরকম সার্ভিস আছে যারা ঘর থেকে খাবার নিয়ে কাস্টমারকে পৌঁছে যায়। তো সেই জিনিসের জন্য তোমার ইনিশিয়ালি কস্টটা কিন্তু অনেকটাই কম, কারণ তুমি ঘর থেকে স্টার্ট করছো এবং সেক্ষেত্রে তোমার যে জায়গা কেনা বা সেখানে রেস্টুরেন্টের জন্য একটা বিল্ডিং তৈরি করা, এই জিনিসগুলো তোমাকে আগে থেকে করতে হচ্ছে না। তোমার বাড়ির মধ্যেই তুমি ছোটখাটো ভাবে কাজটাকে শুরু করতে পারছো। তো এইভাবে কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশনটা চলে আসছে। ওই জন্য ই কমার্স স্টার্ট করা কিন্তু অনেক ইজি অ্যাজ কম্পেয়ার টু ট্র্যাডিশনাল কমার্স। ঠিক আছে? তো ট্র্যাডিশনাল কমার্স কি বলছে দেখো। ট্র্যাডিশনাল কমার্স ইজ ইউজুয়ালি ক্যারিড আউট বাই
ফেস টু ফেস, অবশ্যই আমরা ফেস টু ফেস এখানে কমিউনিকেশনের মাধ্যমে এই জিনিসগুলোকে পারচেস করি। জিনিসগুলোকে আমরা বাই হ্যান্ডস ফিলিং নেওয়ার চেষ্টা করি। মনে করো একটা ফোন কিনছো, সেক্ষেত্রে অনলাইনে কিনলে কিন্তু সেই ফিলটা পাবে না যে তুমি সমস্ত কিছু দেখে নিচ্ছ। অনলাইনে জাস্ট ওই পিকচারের ওপর বেস করেই তোমাকে কিনতে হচ্ছে, কিন্তু ট্র্যাডিশনাল কমার্স যেটা আছে সেক্ষেত্রে কিন্তু তুমি টাচ করে জিনিসটা সব ঠিকঠাক ফিচার্স আছে কি চেক করে নিয়ে তবে কিন্তু জিনিসটাকে পারচেস করছো। তো সেই জিনিসটাই বলছে, ট্র্যাডিশনাল কমার্স ইজ ইউজুয়ালি ক্যারিড আউট বাই ফেস টু ফেস, ই কমার্স ইজ ক্যারিড আউট বাই স্কিন টু ফেস। স্কিন টু ফেস বলতে তুমি স্কিন আর ফেস মধ্যে এই ব্যারিয়ারটা চলে আসছে, সেখানে ফেস টু ফেস কমিউনিকেশনটা হচ্ছে না। স্কিনে যা তোমাদের দেখানো হচ্ছে সেই জিনিসগুলোই তুমি দেখতে পাচ্ছ, এবং তার উপর বেস করে তোমাকে ডিসিশন মেক করতে হচ্ছে যে জিনিসটা তুমি কিনবে কি কিনবে না। এবার রিভিউ দেখতে পারো, যদি আগে কোনো কেউ যদি এই জিনিসটাকে পারচেস করে তাক্ষেত্রে তুমি রিভিউ গুলো দেখতে পারো। তো এই জিনিসগুলো কিন্তু এই ই কমার্সের ক্ষেত্রে ভ্যারিয়েট হয়ে যায়। So in traditional commerce, processing of transaction is manual. In e-commerce, processing of transactions is automatic. তো অবশ্যই ই-কমার্সে কি হয়, তোমার যদি ক্যাশ অন ডেলিভারি না করো তাহলে কিন্তু তোমাকে আগে থেকে পেমেন্ট করে দিতে হয় এবং জিনিসটা পুরো অটোমেটিক সিস্টেমে হয়। তো এই জিনিসটাই এখানে বলছি, ইন ট্র্যাডিশনাল কমার্স প্রসেসিং ট্রানজেকশনস ইজ ম্যানুয়াল, ইন ই-কমার্স প্রসেসিং অফ ট্রানজেকশনস ইজ অটোমেটিক। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স আমাদের ই কমার্স আর ট্র্যাডিশনাল কমার্স। তোমাদের যেহেতু এমসিকিউ এক্সাম, তো এখান থেকে কিন্তু দু একটা পয়েন্ট তুলে দিতেই পারে, বলবো কোনটা ই কমার্সের ক্ষেত্রে যায়, কোনটা ট্র্যাডিশনাল কমার্সের ক্ষেত্রে যায়। তো সেইগুলো ডিফারেন্সিয়েট করতে দিতেই পারে, অপশন ওয়াইজ চুজ করতে হবে। আমি বলবো তোমরা এই ডিফারেন্সিয়েশনের টেবিলটা একটু লিখে নাও, কারণ এই ডিফারেন্সিয়েশন টেবিলটা অনেকটাই ইম্পর্টেন্ট, কারণ ডিফারেন্স থেকে কোশ্চেন প্রায় দেয়। ঠিক আছে? তো হয়ে গেলে একটু জানাও। তারপর আমরা নেক্সট ফার্দার যে টপিক গুলো আছে, আজকে অনেক কটা টপিক দেখবো এখানে। বিজনেসের ভ্যারাইটি সম্পর্কেও দেখবো। সেইগুলো নিয়ে ডিসকাস করবো। তো খুব ফার্স্ট একটু নোট করো, হয়ে গেলে আমাকে সেম ভাবে তোমরা যেভাবে রেসপন্স করো করো, তারপর ফার্দার আমরা এগোবো। এই যে টার্মিনোলজি গুলো আছে, যেমন ফেস টু ফেস, স্কিন টু ফেস, এই টার্মিনোলজি গুলো একটু ভালো করে মাথায় রেখো, কারণ এমসিকিউ কোশ্চেন তো এইরকম কথা দিয়েই তোমাদের কোশ্চেন গুলো করবে। তো এই জিনিসগুলো একটু ভালো করে হাইলাইট করে রেখো। হোপফুলি কমপ্লিট করলে সবাই। তো নেক্সট আমাদের যেটা আসছে, ও এখনো বাকি আছে, আমি খেয়াল করিনি। দেখো, এত কিছু লিখতে হবে না, জাস্ট দু একটা পয়েন্ট লিখে রেখো, কারণ কনসেপ্টটা জানলেই হবে। ইন ট্র্যাডিশনাল কমার্স ডেলিভারি অফ প্রোডাক্টস ইজ ইনস্ট্যান্ট। অবশ্যই আমরা এটা বলার অপেক্ষা রাখে না যে ট্র্যাডিশনাল কমার্স তুমি যাচ্ছ, চয়েস করছো, পয়সা দিচ্ছ, নিয়ে চলে আসছো। তো ইনস্ট্যান্ট কাজটা হয়। ইন ই কমার্স ডেলিভারি অফ প্রোডাক্টস টেক্স টাইম। যদিও এখন 7 মিনিট, 5 মিনিটস, 10 মিনিটস ডেলিভারি সিস্টেম চলে এসছে, উইদিন 10 মিনিটস এর মধ্যে ডেলিভারি করার ক্লেম করছে, যেমন ব্লিঙ্কিট আছে, এরকম বিভিন্ন কোম্পানি আছে, তারা উইদিন ফিউ মিনিটের মধ্যেই ডেলিভারি করার ট্রাই করছে। তো এখন এই জিনিসটাও খুব ফাস্ট হয়ে গেছে, তারপরেও এটা একটু টাইম কনজিউম করে, যদি প্রোডাক্টটা তোমার লোকেশনের থেকে অনেক দূরে অ্যাভেলেবেল থাকে, সেখান থেকে প্রোডাক্টটাকে আনতে হয়, তো সেক্ষেত্রে তোমার একটু টাইম কিন্তু লেগেই যায়। তো সেই কথাটাই বলছে, ইট ইজ অ্যাক্সেসিবিলিটি অফ ফর লিমিটেড টাইম ইন এ ডে। অবশ্যই একটা দোকানের লিমিটেশন আছে, যেমন সেটা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যেই ওপেন থাকে। মনে করো সকাল 10টা থেকে রাত 10টা অব্দি অ্যাভেলেবেল, তারপরে গেলে কিন্তু দোকান বন্ধ, তখন কিন্তু পারচেস করতে পারবে না। কিন্তু একটা ই কমার্সের এটাই ফেসিলিটি, যেটা হচ্ছে 24x7। 24x7 মিনস 24 আওয়ার্স এ ডে, 7 ডেজ এ উইক। তো 24 মানে সব সময় জিনিসটা অ্যাভেলেবেল, যখন চাইছো তখনই কিন্তু কোনো কিছু পারচেস এখান থেকে করতে পারো। নেক্সট পয়েন্ট কি বলছে দেখো, ট্র্যাডিশনাল কমার্স ইজ ডান,
আর ডিজিটাল নেটওয়ার্ক ইজ নট রিচেবল। অবশ্যই কোনো একটা লোকাল এরিয়া যেখানে নেটওয়ার্ক কানেকশন অতটাও ভালো নয়, বা এমন একটা দেশ যেখানে হয়তো নেটওয়ার্ক কানেক্টিভিটি সেই রকম উন্নত নয়, সেক্ষেত্রে কিন্তু ট্র্যাডিশনাল কমার্সেরই গুরুত্ব বেশি। আমাদের আগে মনে করো এই এখন 2025, এর আগে যখন 2000-এর দিকে ছিল, আহ তখন কিন্তু ট্র্যাডিশনাল কমার্সের ডিমান্ডই বেশি ছিল। তখন ইন্টারনেটের কিন্তু এত সবার কাছে অ্যাভেলেবেল ছিল না। সেক্ষেত্রে তখন কিন্তু ট্র্যাডিশনাল কমার্সেই সবাই ভরসা করতো। তো রিসেন্ট টাইমে ই কমার্সটা এত ফেমাস হয়েছে, এর আগেও কিন্তু ই কমার্সটা এত ফেমাস ছিল না। বলা যেতে পারে 2018-র পর থেকে ই কমার্সের এই যে ফেমাস হওয়ার ব্যাপারটা চলে এসছে। তো সেটাই হয়েছে। তো ই-কমার্স কি বলছে দেখো, ই-কমার্স ইজ নিউয়ার, নেক্সট আগেরটা আছে, ই-কমার্স ইজ ইউজ টু সেভ ভ্যালুয়েবল টাইম অ্যান্ড মানি। আগেও বলেছিলাম যে তুমি যখন ইচ্ছে তুমি তখন পারচেস করতে পারো। মানি কেন বলছে, এখানে কম্পিটিশনটা বেশি, যেহেতু ই-কমার্স তুমি বিভিন্ন কোম্পানির সাথে কম্পেয়ার করে দেখে নিতে পারো কোথায় প্রাইসটা কম আছে। তো সেই অনুযায়ী কম্পিটিশন যেহেতু এখানে হাই, তো বিভিন্ন কোম্পানিকেই ট্রাই করতে হবে তাদের যে রেঞ্জটা সেটা মিনিমালের দিকেই রাখার। নাহলে কিন্তু কাস্টমার সেটা পারচেস করবে না, অন্য ব্র্যান্ড বা অন্য যেখানে কমে পাচ্ছে জিনিসটা সেই দিকে সে চলে যাবে। তো সেটাই বলছি, অ্যাডিশনাল কম ট্র্যাডিশনাল কমার্স ইজ অ্যান older method of business style which comes under traditional business. E-commerce is a newer concept of business styles which comes under e-business. তো এই দুটো ভ্যারাইটি, এটা নিউয়ার কনসেপ্ট, ওটা ওল্ডার কনসেপ্ট, এটা তো নাম থেকেই বোঝা যাচ্ছে এবং এর কাছ থেকেই বোঝা যাচ্ছে। In traditional commerce, customers can inspect products physically before purchase. অবশ্যই এই সুবিধাটা আমরা ট্র্যাডিশনাল কমার্সের ক্ষেত্রে পাই। আমরা যে প্রোডাক্টটা পারচেস করব সেগুলোকে আমরা ভালোভাবে চেকিং করে নিতে পারি, কোথাও কোনো যদি প্রবলেম থাকে সেগুলো আমরা দেখে শুনে কিনতে পারি। কিন্তু ই কমার্স এই ফেসিলিটিটা থাকে না, তোমাকে যেটা পাঠানো হবে তোমাকে সেটাই কিন্তু নিতে হবে। তুমি যদি খুব ডিফেক্ট হয় সেটাকে চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করতে পারো, বা রিপ্লেস করার জন্য ডিমান্ড করতে পারো। তো এই ফেসিলিটি গুলো কিন্তু আমাদের ট্র্যাডিশনাল কমার্সেই আছে, যেখানে আমরা জিনিসটাকে ভালো করে দেখে শুনে কিনতে পারি। ইন ই কমার্স, customer cannot inspect product physically before purchase. After purchase তুমি দেখতে পারো, যদি রিফেক্ট থাকে রিপোর্ট করতে পারো। Communications of business depends upon the individual skill. অবশ্যই এখানে যে সেলার, তার কমিউনিকেশনের উপর অনেকটা ডিপেন্ড করছে। সে যদি ভালো কমিউনিকেট করে একটা কাস্টমারকে কনভার্ট করতে পারে ইউজার থেকে কাস্টমারে, তো সেক্ষেত্রে সেটা তার স্কিল, তার কমিউনিকেশন স্কিল। কিন্তু ই কমার্সে সেখানে কোনো হিউম্যান ইন্টারভেনশনস এর দরকার নেই। ইন ই-কমার্স দেয়ার ইজ নো হিউম্যান ইন্টারভেনশনস। তো এখানে কিন্তু কোনো হিউম্যান রিসোর্সের প্রয়োজন নেই, যে কিন্তু ওই কমিউনিকেশন স্কিলের মাধ্যমে একটা ইউজারকে কাস্টমারে কনভার্ট করবে। এখানে দরকার যেটা হচ্ছে ব্র্যান্ডিং। তোমার যদি ব্র্যান্ড ভ্যালু থাকে অটোমেটিক জিনিসটা পারচেস হবে। তো একটা ট্রাস্ট বিল্ড করতে হবে, যেটা ই-কমার্সের সব থেকে বড় গেট। তো এই জিনিসগুলো আমাদের ট্র্যাডিশনাল আর ই-কমার্সের মধ্যে ডিফারেন্সিয়েট করে দিচ্ছে। তো একবার সবাই দেখে নাও, কিছু কিছু পয়েন্ট যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে চাইলে লিখে নিতে পারো। আমি 2 মিনিট টাইম দিলাম, যদি লিখতে চাও 2 মিনিটের মধ্যে লিখে ফেলো। তারপর আমরা ফার্স্ট পরের জিনিসটা নিয়ে ডিসকাস করব। একবার সবাই দেখে নাও, একবার রিডিং দিয়ে নাও কি আছে। তোমরা জিনিসগুলো নিয়ে থেকে লিখতে পারবে। লেখা থাকলে কি হয়, জিনিসগুলো পয়েন্ট টু পয়েন্ট তুমি আইডেন্টিফাই করতে পারবে। নাহলে কিছু পয়েন্ট তোমরা ভুলে যাবে, সেই জন্য এই জিনিসগুলোকে লিখে নেওয়া। সবাই খুব ফাস্ট একবার দেখে নাও। আচ্ছা, হোপফুলি সবাই দেখে নিয়েছো। এরপর নেক্সট যে টপিকটা আমাদের আসছে সেটা হচ্ছে ডাইমেনশনস অফ ই কমার্স। মানে ই কমার্সে কি কি কম্পোনেন্ট আছে, আহ কি কি জিনিস নিয়ে একটা ই কমার্স সার্ভিস বিল্ড করছে, সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। তো কি আছে দেখো, the dimensions of e-commerce refer to the different aspect of e-commerce that business need to consider in order to be successful. These dimensions include
প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। অবশ্যই একটা বিজনেস যখন রান হবে, সেখানে প্রোডাক্ট থাকবে নয় সার্ভিস থাকবে। তো দুটোও থাকতে পারে একসাথে। তো সেটাই বলছে দেখো, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। দ্য প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দ্যাট আর অ্যাভেলেবল ফর পারচেজ অনলাইন, দিস ইনক্লুড এভরিথিং ফিজিক্যাল গুডস অর ডিজিটাল কন্টেন্ট। এখন দেখবে ডিজিটাল অনেক কোর্স বেরিয়ে গেছে, সেগুলো তুমি ডিজিটাল অ্যাক্সেস করতে পারো। যে বিভিন্ন কম্পারেটিভ এক্সামের জন্য বিভিন্ন রকম কোর্স লঞ্চ হয়েছে। তো এইগুলো তোমরা অ্যাজ এ সার্ভিস হিসেবে নিতে পারো। প্রোডাক্টস মানে তুমি যে কোনো জিনিস, মনে করো একটা ফোন পারচেস করছো, এগুলো একটা প্রোডাক্ট হিসেবে ট্রিট করতে পারো। তো সেটাই বলছে প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। সার্ভিস অনলাইনে বিভিন্ন রকম সার্ভিস। তুমি তোমার কোম্পানির জন্য একটা ওয়েবসাইট বিল্ড করতে চাইছো, তার জন্য অনলাইন ফ্রিল্যান্সার হায়ার করতে পারো। ফ্রিল্যান্সার, তোমরা হয়তো নামটা শুনে থাকবে, যারা যে কোনো ওয়েবসাইট ডিজাইন করে বা যে কোনো অনলাইনের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করে, সেটা ওয়েবসাইট ডিজাইন হতে পারে, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, বা এসিও তে সাহায্য করছে। এরকম বিভিন্ন যে কাজগুলো অনলাইনের মাধ্যমে হয়ে থাকে, সার্ভিস প্রোভাইড করে থাকে, যারা প্রোভাইড করে অনলাইনের মাধ্যমে এই সার্ভিসগুলো, তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়। মানে তোমার ফ্রি টাইম ওয়াইজ তুমি একটা বিজনেস ওনার বা একটা কাস্টমারের নিডকে ফুলফিল করছো। তো এইটা হচ্ছে কনসেপ্ট, এখন খুব রমরমিয়ে চলছে ফ্রিল্যান্সার। তোমরাও হতে পারো ফ্রিল্যান্সার, যদি একটা পার্টিকুলার স্কিলকে ভালোভাবে শিখে নিতে পারো। সেক্ষেত্রে তোমরাও সার্ভিস প্রোভাইড করতে পারো অনলাইন ই কমার্সের মাধ্যমে। আচ্ছা। আহ তো নেক্সট হচ্ছে কাস্টমার্স। কাস্টমার্স কি বলছে দেখো, অবশ্যই একটা বিজনেস যখন রান হবে, সেটাকে সাকসেসফুল হতে গেলে তার পিছনে সব থেকে বড় অবদান হচ্ছে কাস্টমার্স। একটা বিজনেসে যদি কাস্টমারই না থাকে, তাহলে কিন্তু সেটা ভালোভাবে রান করবে না। কিছুদিন পরেই কিন্তু বিজনেসটা বন্ধ করে দিতে হবে, কারণ সেখানে রেভিনিউ জেনারেট হচ্ছে না, কাস্টমার নেই। তো সেটাই বলছে, কাস্টমার্স দ্য পিপল হু বাই প্রোডাক্টস এন্ড সার্ভিস অনলাইন, দিস ইনক্লুড বোথ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড বিজনেসেস। ঠিক আছে? তো একটা বিজনেসও কিন্তু অন্য বিজনেসের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করে সে নিজের বিজনেসে লাগাতে পারে। সেটাই বলছে, ইনক্লুড বোথ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড বিজনেসেস। ঠিক আছে? কাস্টমার কিন্তু খুব মেজর রোল প্লে করে একটা বিজনেসকে সাকসেসফুল করানোর জন্য। নেক্সট হচ্ছে বিজনেসেস, দ্য কোম্পানিজ দ্যাট সেল প্রোডাক্টস এন্ড সার্ভিসেস অনলাইন, দিস ইনক্লুডস বোথ লার্জ রিটেলার্স অ্যান্ড স্মল বিজনেসেস। তো ই কমার্সের এগুলো কোম্পানির হতে পারে, সেটা রিটেলার হতে পারে, স্মল বিজনেস হতে পারে। এরপর হচ্ছে টেকনোলজি। অবশ্যই ই কমার্স আমাদের পুরোটাই দাঁড়িয়ে আছে অনলাইনে। তো অনলাইনে কোনো কিছু রান করার জন্য অবশ্যই আমাদের টেকনোলজি তো লাগবেই, নাহলে অনলাইনে আমরা জিনিসটাকে স্টেবলিশ করতে পারবো না। কি বলছে দেখো, the technology used to create and maintain an e-commerce website or platform. This includes the hardware, software, and uh, telecommunication infrastructure. অবশ্যই হার্ডওয়্যারের প্রয়োজন। তুমি ভাবছো একটা ওয়েবসাইটে রান হচ্ছে, সেখানে হার্ডওয়্যারের কি প্রয়োজন? মনে রাখো, একটা ওয়েবসাইটকে রান করার জন্য অনেক কিছু জিনিসের প্রয়োজন। যেমন স্যার, হোস্টিং। হোস্টিং মানে তোমার বাড়ির যেমন একটা ইউনিক অ্যাড্রেস আছে, ওয়েবসাইটেও একটা ইউনিক অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেসে যে মেটেরিয়াল গুলো স্টোর আছে, সেগুলোকে স্টোর করার জন্য একটা জায়গার প্রয়োজন। সেই জায়গাটাকে আমরা বলি হোস্ট। এই হোস্টিং করার জন্য তার একটা কস্ট আছে, যেখানে হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করে ওয়েবসাইটের স্পিডটা নির্ভর করছে। যদি এসএসডি হার্ডওয়্যার হয়, ফাস্ট হবে, এইচডিডি হলে লো হবে। এগুলো হচ্ছে সার্ভার বলতে পারো, যেখানে তোমার ওয়েবসাইটটা হোস্ট করা আছে। নেক্সট, সফটওয়্যার। যে টেকনোলজিতে তোমার পুরো ওয়েবসাইটটা ডিজাইন, সেটা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট হতে পারে, পিএইচপি বেস হতে পারে, ওয়ার্ডপ্রেস বেস হতে পারে। তো যার উপর জিনিসটা ডিপেন্ড করছে, সেই সফটওয়্যার গুলো, সেইগুলোর উপর ডিপেন্ড করে তোমার পুরো প্রোডাক্টটা রান করছে। নেক্সট, টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন বলতে বিভিন্ন রকম সার্ভিস, যেগুলো তুমি টেলিকমিউনিকেশন অর্থাৎ ফোন কলের মাধ্যমে দিচ্ছ। কাস্টমার সাপোর্ট, কাস্টমার কেয়ার, এই জিনিসগুলো পুরোটাই কিন্তু টেলিকমিউনিকেশনের আন্ডারে পড়ছে। ঠিক আছে? সেটাই বলছি, এই টেকনোলজি গুলো তো অবশ্যই একটা সাকসেসফুল বিজনেস রান করার জন্য প্রয়োজন হয়ে পড়ে। নেক্সট হচ্ছে কন্টেন্ট, দ্য কন্টেন্ট দ্যাট ইজ ইউজ টু অ্যাট্রাক্ট অ্যান্ড এঙ্গেজ কাস্টমার্স। অবশ্যই তুমি কন্টেন্ট বলতে তুমি প্রোডাক্টকেও বোঝাতে পারো, বা তোমার অনলাইন কোনো সার্ভিসকেও বোঝাতে পারো, যেটা ইউজারকে অ্যাট্রাক্ট করছে সেই জিনিসটা পারচেস করার জন্য। দিস ইনক্লুডস প্রোডাক্ট ডেসক্রিপশনস, ইমেজ, ভিডিও, ব্লগ পোস্ট। অবশ্যই যখন তোমরা ফ্লিপকার্টে কোনো কিছু কেনো, অবশ্যই একটা ইমেজ সেই প্রোডাক্টটার ফার্স্টে দেখো।
তার সম্পর্কে কি কি ইনফরমেশন অ্যাভেলেবেল আছে, তার ডেসক্রিপশন, যেটাকে আমরা সংক্ষেপে ব্লগ বলে থাকি। ব্লগ দেখো, যদি ভিডিও অ্যাভেলেবেল থাকে তো সেইগুলোর ভিডিও তোমরা দেখো। এখন 360 ডিগ্রিতে পুরো একটা প্রোডাক্টের ভিউ পাওয়া যায়, সেই জিনিসটা দেখো। তারপর কাস্টমারের রিভিউ দেখো। এইগুলো হচ্ছে কন্টেন্টের আন্ডারে পড়ে যাচ্ছে। এই কন্টেন্ট গুলো দেখার পরেই তোমরা ডিসিশন নাও যে জিনিসটা আমার পক্ষে সুটেবল কি সুটেবল না। যদি সুটেবল হয় সেক্ষেত্রে তুমি কিনে নাও, তোমার বাজেটের মধ্যে সেখানে সেগুলো তুমি পারচেস করে নাও। নেক্সট মেজর ভূমিকা যেটা পালন করছে সেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিং যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে কিন্তু তোমার প্রোডাক্ট ইনিশিয়ালি কেউ তো চেনে না। তো মার্কেটিং ওর জন্য খুবই ইম্পর্টেন্ট। মার্কেটিং যদি ঠিকঠাক হয় একটা নতুন ব্র্যান্ডও কিন্তু ভালো গ্রোথ আনতে পারে। তো সেটাই বলছে মার্কেটিং, দ্য স্ট্র্যাটেজিস ইউজ টু প্রমোট অ্যান ই-কমার্স ওয়েবসাইট or platform. This includes search engine optimization, যেটাকে আমরা এসইও বলি। এসইও জিনিসটা হোপফুলি তোমাদের আগে বলেছিলাম। এসইও মানে হচ্ছে কোনো ওয়েবসাইটের র্যাঙ্কিংটা, আমরা গুগলে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট আছে, তাই তো? এই যে ওয়েবসাইটগুলো অ্যাপিয়ার হচ্ছে, একটা ওয়েবসাইট আগে একটা ওয়েবসাইট পরে, এগুলো কিভাবে হচ্ছে? এই যে র্যাঙ্কিং, এই র্যাঙ্কিং এ হেল্প করছে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে ওয়েবসাইটের যত ভালো, সেই ওয়েবসাইটের র্যাঙ্কিং তত বেটার। ঠিক আছে? দেখবে কিছুদিন পর, পর ওয়েবসাইটের র‍্যাংকিং গুলো চেঞ্জ হয়। ঠিক আছে? এর মেজর কারণ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে ওয়েবসাইট তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কে যত বেটার করে নিতে পারবে, তার র‍্যাংকিং তত বেটার হবে। তো সেটাই বলছে। পে পার ক্লিক অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের একটা কনসেপ্ট আছে। তুমি পেমেন্ট তখনই করবে যখন তোমার অ্যাডভার্টাইজমেন্টের উপর ক্লিক হবে। তো সেই পিপিসি, পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং, সেই জিনিসটা এখানে বলছে। এরকম অনেক অ্যাডভার্টাইজমেন্ট আছে যেগুলো শুধু সিম্পল শো করলে তোমাকে মানে যে অ্যাড রান করছে তাকে কোনো পেমেন্ট করতে হবে না। যখনই সেই অ্যাডভার্টাইজমেন্টে কোনো ক্লিক হবে তখন তাকে পে করতে হবে। তো এই কনসেপ্টটাকে আমরা বলি পিপিসি, পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং। ঠিক আছে? এই যে কনসেপ্ট গুলো একটু মাথায় রেখো। পিপিসি, অ্যাডভার্টাইজিং সিম্পল রান হলে তাকে কোনো পে করতে হবে না। যখনই অ্যাডভার্টাইজমেন্টের উপর কোনো ক্লিক হবে সেটাকেই বলা হচ্ছে পে পার ক্লিক। পার ক্লিক যতগুলো ক্লিক হবে তোমার অ্যাডভার্টাইজমেন্ট উপর, তার উপর একটা চার্জেস আছে। মনে করো পার ক্লিক $1 বা এরকম সামথিং, আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম। $1 অনেকটা বেশি হয়ে যাচ্ছে, একটু কম হয় বা পয়েন্ট সামথিং। তো এরকম কিছু লিমিটেশন থাকে, সেইগুলো মেনটেন করে পে পার ক্লিক কাজ করে। অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিং তোমরা নিজেরাও নোটিস করেছো। তোমরা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যখন চালাও তখন দেখবে তুমি রিসেন্টলি যে প্রোডাক্ট গুলো সার্চ করেছো সেই প্রোডাক্ট গুলোর অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে। তো এই জিনিসগুলো কিভাবে হয় এর পেছনে অনেক কাজ আছে, এআই আছে, মেশিন লার্নিং আছে, অনেক রকম ব্যাপার আছে। তো এই যে মার্কেটিং, এই মার্কেটিংটাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের মার্কেটিং এর আন্ডারে চলে আসে। তো এখানে অনেকগুলো নতুন টার্মিনোলজি আমরা দেখলাম, যেমন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, নামটা খুব খুব ইম্পর্টেন্ট। এসইও ফুল ফর্ম প্রায় আসে। নেক্সট হচ্ছে পে পার ক্লিক, যেটাকে আমরা সংক্ষেপে পিপিসি বলি। নেক্সট হচ্ছে আমাদের টপিক, যেটা সেই হচ্ছে শিপিং। মানে একটা প্রোডাক্ট চয়েস হয়ে গেল, কাস্টমার কিনেও নিল, এবার প্রোডাক্টটাকে তো ডেলিভারি করতে হবে। তো সেই জন্য বলছে দেখো, দ্য মেথড ইউজ টু ডেলিভার প্রোডাক্টস টু কাস্টমার, rates include shipping carriers, shipping rates and shipping tracking. তো দেখবে ফ্লিপকার্টে যখনই কিছু কেনো সেক্ষেত্রে তোমাকে একটা ট্র্যাক করার অপশন দেয়, তোমার প্রোডাক্টে শিপড হয়েছে, আউট অফ ডেলিভারি হয়েছে। তো এইরকম বিভিন্ন রকম অপশন সেখানে অ্যাভেলেবেল হয়, সেটাকেই বলা হচ্ছে শিপিং ট্র্যাকিং। অর্থাৎ তোমার স্ট্যাটাসটা তুমি দেখতে পারো কোথায় আছে, তোমার এখন প্রোডাক্টটা কতক্ষণের মধ্যে তোমার কাছে আসবে। যখন আউট অফ ডেলিভারি হয়েছে তখন যে ডেলিভারি বয় তার নাম্বার চলে আসে এবং তার সাথে তুমি কনট্যাক্টও করতে পারো। তো এই জিনিসগুলো পুরোটাই তোমার শিপিং এর আন্ডারে চলে আসছে। তো এই পয়েন্ট গুলো ছিল। নেক্সট আরো পয়েন্ট আছে। উম তো ফার্স্টে এই কটা পয়েন্ট দেখো, তারপর নেক্সট পয়েন্ট গুলোতে দেখছি। এখানে যে পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট, যেমন মার্কেটিং পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্ট গুলো জাস্ট পারলে পয়েন্ট গুলো নোট করে নাও এবং তার মধ্যে নিজের মতো করে দু একটা সেন্টেন্সে নিজের মতো করে লিখে রাখো। ঠিক আছে? হয়ে গেলে আমাকে জানাও। নেক্সট পয়েন্ট গুলো পরে বলছি। আগে এটা কমপ্লিট করে নাও। হোপফুলি লিখলে। এখনো অনেকগুলো পয়েন্ট আছে, সেগুলো আমরা এবার ডিসকাশন করি। নেক্সট পয়েন্ট হচ্ছে পেমেন্ট প্রসেসিং। তো
অবশ্যই যখন ই-কমার্স সার্ভিস নিচ্ছ, তো সেখানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা তো রাখতেই হবে। কারণ কিছু, কিছু প্রোডাক্ট আছে যেগুলো শুধুমাত্র অনলাইনেই সেল করা হয়। যেমন দেখবে আইফোন যদি তুমি কেনো, সেক্ষেত্রে আগেই তোমাকে পেমেন্ট কিন্তু করে দিতে হয়। কারণ অত দামি প্রোডাক্ট তুমি যদি আ আগে পেমেন্ট না করে ইউজারকে সেই ফেসিলিটি দাও ক্যাশ অন ডেলিভারি, তো অনেক ওয়েবসাইট অবশ্য প্রোভাইড করে, আমি বলছি না প্রোভাইড করে। সেক্ষেত্রে ইউজার মনে করো একদিন পরে যখন প্রোডাক্টটা অলরেডি ডেলিভারির জন্য বেরিয়ে গেছে, তারপরে গিয়ে সে ক্যানসেল করে দিল। সেক্ষেত্রে তার যে শিপিং কস্ট সেটাও পেল না। মানে যে কোম্পানি ওন করছে সে কিন্তু এই কারণগুলোর জন্য আস্তে, আস্তে লসের দিকে এগোতে থাকবে। তো এইজন্য ইনবিল্ট পেমেন্ট সিস্টেম করে দেওয়া হয়েছে, যারও পেমেন্টের পরে কিছু, কিছু প্রোডাক্টস ডেলিভারি হয়। তো পেমেন্ট প্রসেসিং, তো এইজন্য এটা প্রসেস করার জন্য বিভিন্ন রকম আমাদের এপিআই ইউজ করতে হবে, অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। সেটাই বলছে দেখো, দ্য মেথড ইউজ টু প্রসেস পেমেন্ট ফ্রম কাস্টমার্স, দিস ইনক্লুডস ক্রেডিট কার্ডস, ডেবিট কার্ডস, পেপ্যালস অ্যান্ড আদার পেমেন্ট মেথডস। পেপ্যাল এটা একটা পেমেন্ট মেথড যেখানে তুমি ইউপিআই এর থ্রু, ডেবিট, ক্রেডিট কার্ড এগুলো থ্রু পেমেন্ট করতে পারো। তো এগুলো তোমার অ্যাপ্লিকেশনে ইনক্লুড করতে হয় যাতে ইউজার এই জিনিসগুলোর মাধ্যমে তার ব্যাংকের থ্রু তোমার ব্যাংক অ্যাকাউন্ট, মানে বিজনেস ওনার যে তার অ্যাকাউন্টে, বিজনেস অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রানজাকশন করতে পারে। তো এইটা হচ্ছে পেমেন্ট প্রসেসিং। নেক্সট হচ্ছে কাস্টমার সার্ভিস। অবশ্যই একটা কাস্টমারকে তোমাকে অবশ্যই সার্ভিস প্রোভাইড করতে হবে। বিভিন্ন প্রবলেম তোমার ওয়েবসাইট রিলেটেড বা প্রোডাক্ট রিলেটেড অ্যারাইজ হতেই পারে। তো সেইগুলোকে রিজলভ করার জন্য তোমাকে একটা ডেডিকেটেড কাস্টমার সার্ভিস টিম বসাতেই হবে। তো যারা সেগুলোকে প্রবলেম গুলোকে রিজলভ করার চেষ্টা করবে। দ্য সাপোর্ট প্রোভাইড টু কাস্টমার বিফোর, ডিউরিং এন্ড আফটার পারচেস, দিস ইনক্লুড লাইভ চ্যাট, ইমেল সাপোর্ট এন্ড ফোন সাপোর্ট। তো একটা প্রোডাক্ট কেনার আগেই থেকে এবং কেনার পরে অবধি সবসময় একটা ইউজারকে সাপোর্ট কিন্তু প্রোভাইড করতে হবে, যাতে তার কোনো ডাউট অ্যারাইজ হলে সে কোশ্চেন করতে পারে। নেক্সট, সিকিউরিটি খুব একটা মেজর ফ্যাক্টর। এটা ছাড়া কিন্তু একটা ওয়েবসাইট সাকসেসফুল রান করা খুবই মুশকিল। এটা বিশেষ করে ই-কমার্স সাইট। তো সিকিউরিটি মেজারমেন্ট কিন্তু করতেই হয় ওয়েবসাইটে। দ্য মেজার্স টেকেন অফ প্রোডাক্ট, কাস্টমার ডাটা অ্যান্ড প্রিভেন্ট ফ্রড। অবশ্যই যখন একটা ই-কমার্স রান করছো, সেখানে বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট লিস্ট করেছে। প্লাস মনে করো ফ্লিপকার্টের মতোই একটা কোম্পানি, সেখানে তো মনে করো যে কেউ পেমেন্ট না করেই অর্ডার করে দিচ্ছে। তো এইগুলো সিকিউরিটি ব্রিচ হয়ে গেল। তার ফলে কিন্তু অর্ডার ডেলিভারি হয়তো হয়ে গেল, কিন্তু পেমেন্ট সে রিসিভ হচ্ছে না। পেমেন্ট সিস্টেমটা এমনভাবে সে আহ, নিজের নামে করে নিয়েছে, মানে যে কেউ যে কোনো প্রোডাক্ট কিনুক তার অ্যাকাউন্টে পেমেন্ট যাবে। তো এই জিনিসগুলো সিকিউরিটি ব্রিচের মধ্যে চলে আসে। এইগুলোকে ভালোভাবে দেখতে, বা একটা ওয়েবসাইটে হিউজ পরিমাণ কাস্টমার দিয়ে ওয়েবসাইটের সার্ভার ডাউন করে দেওয়া, এই জিনিসগুলো প্রপার ভাবে মেনটেন করতে হয়। নাহলে কিন্তু একটা সাকসেসফুল ই কমার্স রান হবে না। তো সেটাই বলছে, দিস ইনক্লুডস এনক্রিপশনস, ফায়ারওয়েলস, ফ্রড ডিটেকশন সফটওয়্যার। Each of these dimensions is important in its own way. The business need to consider all them in order to create a successful e-commerce website or platform. ঠিক আছে? তো এই জিনিসগুলো অবশ্যই একটা ই-কমার্স প্ল্যাটফর্মকে রান করার জন্য তার ডাইমেনশনস হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি। সিকিউরিটিটা খুব মেজর রোল প্লে করে, কারণ সিকিউরিটি, উইদাউট সিকিউরিটি কিন্তু একটা ওয়েবসাইটকে টিকিয়ে রাখা অনলাইনের দুনিয়ায় খুবই কিন্তু কঠিন। নেক্সট আমরা যে পয়েন্টগুলো দেখবো, এই ৩ টে পয়েন্ট আমরা দেখলাম। নেক্সট হচ্ছে আ কি বলছে দেখো, হিয়ার আর সাম কি ট্রেন্ডস দ্যাট আর shaping the dimensions of shaping the dimensions of e-commerce. তো নিউ কি, কি টার্মস এসছে দেখো, ট্রেন্ডস এসছে। যেখানে ফার্স্ট হচ্ছে দ্য গ্রোথ অফ মোবাইল কমার্স। মোবাইল কমার্স আর ই-কমার্স এর মধ্যে বেসিক ডিফারেন্স এটাই, ই-কমার্স আমি যেকোনো ডিভাইস থেকেই অ্যাক্সেস করতে পারি, কিন্তু মোবাইল কমার্সটা স্পেসিফিক মোবাইল ইউজারদের জন্যই ডিজাইন করা। তো সেক্ষেত্রে মোবাইলটাকেই টার্গেট করে ওয়েবসাইটটা ডিজাইন করা। দেখবে কিছু, কিছু ওয়েবসাইট হয় যেটা হয়তো তোমার ল্যাপটপ বা কম্পিউটারে ভালো খুলছে, কিন্তু ছোট ডিভাইসের ক্ষেত্রে ভালো খুলছে না। বিশেষ করে কলেজের যে সমস্ত ওয়েবসাইট গুলো হয়, দেখবে একটা লেখার উপর আরেকটা লেখা উঠে গেছে, তোমরা হয়তো নোটিস করেছো।
এইগুলো হচ্ছে তোমার ল্যাপটপ বা কম্পিউটার স্পেসিফিক ভাবে ডিজাইন করা। সেম ভাবে এই মোবাইল কমার্সের ক্ষেত্রে যে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন গুলো ডিজাইন করা হয়, সেগুলো টার্গেট করে মোবাইল ডিভাইসটাকে টার্গেট করে অ্যাপ্লিকেশনটাকে তৈরি করে। তার ফলে কি ওটা ল্যাপটপ বা কম্পিউটারে চলবে চলবে, হয়তো কিছু ইস্যু দেখা দিতে পারে, যেমন একটা লেখার উপর একটা লেখা উঠে গেছে বা এরকম সামথিং প্রপার ভাবে অ্যালাইন না করার জন্য এই জিনিসগুলোর প্রবলেম কিন্তু আসতে পারে। ঠিক আছে? তো এখন মোবাইল কমার্সটা খুবই ফেমাস, যেহেতু এখন যত না ল্যাপটপ কম্পিউটার ইউজ হচ্ছে তার থেকে বেশি মোবাইল ফোনটাই, এখন প্রত্যেকটা মানুষের কাছে মোবাইল ফোন আছে। তো সেটাই বলছে, মোর অ্যান্ড মোর পিপল আর শপিং অনলাইন ইউজিং দেয়ার মোবাইল ডিভাইস। দিস ইজ ডিভাইডিং দ্য গ্রোথ অফ দ্য মোবাইল, দিস ইজ ড্রাইভিং দ্য গোল গ্রোথ অফ দ্য mobile commerce, which is the buying and selling of goods and services through mobile devices. তো একদম যে মোবাইল এখন প্রত্যেকটা মানুষের হাতে, তাই জন্য মোবাইল কমার্সটাকে এখন অনেক কোম্পানি টার্গেট করবে। তো নেক্সট কি বলছে, দ্য রাইজ অফ সোশ্যাল কমার্স। সোশ্যাল কমার্স মানে হচ্ছে, অবশ্যই আর বলার অপেক্ষা রাখে না, আমরা সোশ্যাল মিডিয়া যে সমস্ত ইউজ করছি তার মাধ্যমে কমার্শিয়াল প্রোডাক্টকে প্রমোট করা। সোশ্যাল মিডিয়া ইজ বিং এ increasingly important platform for e-commerce business, and using social media to promote their products and services, content with customers, connect with customers and derive sales. তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উম, এখন সবাই অ্যাটাচ হওয়ার ট্রাই করছে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে এখন মানুষের ভিড়টা বেশি, তাই জন্য সোশ্যাল মিডিয়াটাকে বিভিন্ন কমার্শিয়াল কোম্পানিগুলো টার্গেট করছে এবং তাদের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য সেটাগুলো ইউজ করছে। নেক্সট হচ্ছে দ্য ইনক্রিজিং ইনক্রিজিং ইম্পর্টেন্স অফ ডাটা অ্যানালিটিক্স। তো এই জিনিসটাও খুব এখন মেজর ভূমিকা রাখছে। তুমি এই রোলটার উপর স্পেসিফিক জব ফিল্ডও আছে, তুমি এর উপর কাজও করতে পারো। ডাটা অ্যানালিটিক্স কি করে? আহ, এখন মেশিন লার্নিং এই কথাগুলো এখন শুনে থাকবে। ডাটা অ্যানালিটিক্স কি করে, যে একটা কোম্পানির সেল ডাটাগুলো সমস্ত কিছু বের করে, তার উপর ভিজুয়াল চার্ট তৈরি করে, যেমন তোমরা পাই চার্টের নাম শুনেছো, বা বিভিন্ন যে ট্র্যাডিশনাল চার্ট গুলো হয়, যার মাধ্যমে খুব স্পষ্টভাবে সেলস অ্যান্ড তার রেভিনিউ এর উপর একটা চার্ট ডিজাইন করে খুব স্পষ্টভাবে বিজনেসের গ্রোথ এর আইডিয়া পাওয়া যেতে পারে। তো সেইগুলো কিন্তু ডাটা অ্যানালিটিক্স এরই কাজ। বিজনেস আর ইউজিং ডাটা অ্যানালিটিক্স টু বেটার আন্ডারস্ট্যান্ড দেয়ার কাস্টমার্স অ্যান্ড দেয়ার নিডস। তো একটা কাস্টমারের কি নিডস, সে কোন প্রোডাক্টটা বারবার কিনছে, সেগুলো কিন্তু এই গ্রাফিক্যালি ভিউতে খুব স্পষ্টভাবে বোঝা যায়। This data can be used to improve the customer experience, target marketing campaigns, and make better business decisions. অবশ্যই তুমি যখন নতুন প্রোডাক্ট লঞ্চ করছো, তোমার অলরেডি কোম্পানিতে যে প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, তুমি সেই টাইপেরই প্রোডাক্ট লঞ্চ করার ট্রাই করবে, যাতে সেলটা ভালো হয়। তো এই জিনিসগুলো যে ইনসাইট, একটা ডাটা সেলিং ডাটার উপর বেস করে একটা ইনসাইট বের করা, সেটা কিন্তু ডাটা অ্যানালিটিক্সেরই কাজ। ডাটা অ্যানালিটিক্স এই জিনিসগুলোকে অ্যানালাইজ করে বিভিন্ন গ্রাফিক্যাল ভিউ এর মাধ্যমে কোম্পানি ওনারকে বোঝানোর চেষ্টা করে যে কোন জিনিসটা সেলিং বেশি হচ্ছে, কোথা থেকে সেল হচ্ছে, কোন জিনিসটার ডিমান্ড কাস্টমারের কাছে সব থেকে বেশি, এগুলো কিন্তু ডাটা অ্যানালিটিক্সে ভালোভাবে গ্রাফিক্যাল ভিউ এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারে। নেক্সট হচ্ছে গ্রোথ অফ and the growth of cross border commerce, and কি বলছে দেখো, more and more people are shopping online from the other countries. This is driving the growth of the cross border commerce, so which is the buying and selling goods and services across the borders. তো বিভিন্ন কান্ট্রি, কোনো ব্যারিয়ার নেই, বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন আহ জায়গা থেকে অর্ডার গুলো আসতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু ই কমার্স সার্ভিস প্রোভাইড করে, সেক্ষেত্রে তোমার যে কোনো লোকেশন থেকে তোমার কাছে অর্ডার আসতে পারে, সার্ভিসের জন্য ডিমান্ড হতে পারে। যখন এখন যে ফ্রিল্যান্সিং সার্ভিসগুলো বিশেষত আমাদের এইখান থেকে ইন্ডিয়া বা বাংলাদেশ, এগুলো বাংলাদেশে খুব আরো বেশি ভাবে প্রচলিত। আমাদের ইন্ডিয়াতে যতটা না প্রচলিত ফ্রিল্যান্সিং সার্ভিসটা, বাংলাদেশে কি হয়, ওরা মেনলি টার্গেট করে ইউএস ক্লায়েন্টকে। ইউএস ক্লায়েন্টকে টার্গেট কেন করে? ইউএস ক্লায়েন্ট ওরা ডলারে পেমেন্ট করে, আর ডলার যখন আমাদের কারেন্সিতে কনভার্ট হয়, তোমরা জানো এখন ডলারের অ্যাপ্রক্সিমেটলি রেট হচ্ছে 85 to 87 সামথিং এরকম যাচ্ছে। তো এই যে রেটে যখন কনভার্সনটা হয়ে যায়, তখন কম অঙ্কের যদি টাকাও ডিমান্ড করে আমাদের কারেন্সিতে যদি আসে, সেটা একটা হিউজ অ্যামাউন্ট হয়ে যায়।
তো এই জন্য ওরা টার্গেট করে বাইরের যে সমস্ত ক্লায়েন্ট আছে, ইউএস এর ক্লায়েন্ট বা বাইরের যে সমস্ত যারা ডলার বা আমাদের কারেন্সির থেকে যাদের কারেন্সির ভ্যালু বেশি, সেই সমস্ত কারেন্সির পিপল গুলোকে টার্গেট করা, ক্লায়েন্ট গুলোকে টার্গেট করা এবং তাদের থেকে কাজগুলোকে নিয়ে সেই মতো তাদেরকে ডেলিভারি করা। এরপরে তার থেকে পেমেন্টটা রিসিভ করবে এবং সেটা যখন আমাদের ইন্ডিয়ান কারেন্সি বা বাংলাদেশি কারেন্সিতে আসছে, তখন তার যে ভ্যালুটা সেটা অনেকটাই বেড়ে যায়। এই জন্য ফ্রিল্যান্সিং সার্ভিস এখন অনেকেই প্রোভাইড করে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু ই-কমার্স সার্ভিসের মধ্যে পড়ছে। তো খুব স্যার এই ফাস্ট এক্সচেঞ্জটা কোথায় গিয়ে করে? মানে ব্যাংকে মানে আসার সময় কি হয়ে যায় নাকি এক্সচেঞ্জ? কিভাবে করে? ওই যে ডলার টু ইন্ডিয়ান রুপিসে কনভার্সনের ব্যাপারটা বলছো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওটা তোমার ব্যাংক কিছু চার্জ কাটে, ওটা অটোমেটিক হয়ে যায়। ওর জন্য ইন্টারন্যাশনাল তোমার কার্ড লাগবে। যেমন ইন্টারন্যাশনাল ভিসা আছে, ভিসা কার্ড যদি থাকে তুমি ইন্টারন্যাশনাল যে কোনো ট্রানজ্যাকশন রিসিভ করতে পারো। বুঝেছো? তো ইন্টারন্যাশনাল তোমার যদি কার্ড থাকে সেখানে তুমি রিসিভ করতে পারো। ব্যাংক অ্যাকাউন্টের সাথে ওখানে কিছু চার্জেস ওরা কাটে ওই কনভার্সনের জন্য। ওই চার্জেস কেটে, যেমন পেপ্যাল, এই যে পেপ্যালের কথা বললাম না, পেপ্যালও কিন্তু এই সার্ভিসগুলো প্রোভাইড করে, ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনে হেল্প করে। ঠিক আছে? তো এই এই পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে নিতে হয়? হ্যাঁ, পেপ্যালের মাধ্যমেও তুমি নিতে পারো। পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে তুমি যদি লিঙ্ক করে নাও তোমার ব্যাংক অ্যাকাউন্টে, সেক্ষেত্রে পেপ্যাল যে ট্রানজ্যাকশন কস্টটা ওটা কিছুটা কেটে নিয়ে তোমাকে বাদ বাকিটা তোমার অ্যাকাউন্টে কনভার্ট করে দিয়ে দেবে। ঠিক আছে? বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে ওই কনভার্সনের জন্য ব্যাংকিং রিলেটেড, যেখানের মাধ্যমে তুমি এই কনভার্সনটা করতে পারো। হুম, ঠিক আছে। হুম। তো সবাই একবার দেখে নাও। অবশ্যই ওরা কিছু চার্জ কাটবে কনভার্সনের জন্য। কনভার্সনের ওই চার্জটা কেটে নিয়ে ওটা তোমাকে, যে বেঁচে থাকা টাকাটা ওটা তোমাকে দিয়ে দেবে। এবার দেখে নাও। হয়ে গেলে আমাকে জানাও। তো হোপফুলি সবাই কমপ্লিট করলে। আহ নেক্সট আমাদের খুব ভাইটাল যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে টাইপস বা মডেলসও বলতে পারো। ই কমার্স বিজনেস মডেল or টাইপস অফ ই কমার্স। তো খুব খুব ভাইটাল, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে? বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের ই কমার্স ওয়েবসাইটগুলোকে ক্যাটাগরাইজ করা হয়েছে বা এগুলোকে আমরা মডেল হিসেবে আইডেন্টিফাই করতে পারি। নাউএডেজ e-commerce has become very popular among the people who want to buy and sell different things online. There are basically four main types of e-commerce model that can be described. Almost every transaction between customer, যেটাকে আমরা সি দিয়ে আইডেন্টিফাই করি, বিজনেস যেটাকে আমরা ভি দিয়ে আইডেন্টিফাই করছি। তো আমাদের চারটে ক্যাটাগরি বা মডেলে ভাগ করা হয়েছে। ফার্স্ট হচ্ছে বিজনেস টু কাস্টমার, যেটাকে আমরা সংক্ষেপে যেটা বলে থাকি বি টু সি। ফুল ফর্ম গুলো মাথায় রাখো, প্লাস তার সাথে তার নোটেশন গুলো কিভাবে ডিনোট করা হয়েছে। বি টু সি যেটাকে হচ্ছে বিজনেস টু কাস্টমার বলা হচ্ছে। নেক্সট হচ্ছে বিজনেস টু বিজনেস, যেটাকে বলা হচ্ছে বি টু বি। নেক্সট হচ্ছে কাস্টমার টু কাস্টমার, যেটাকে বলা হচ্ছে সি টু সি। অ্যান্ড নেক্সট হচ্ছে কাস্টমার টু বিজনেস, যেটাকে বলা হচ্ছে সি টু বি। তো এই চারটে ক্যাটাগরিতে আমাদের বিজনেসটাকে ক্যাটাগরাইজ করা হচ্ছে। ই কমার্স যে কোনো বিজনেস বা এগুলোকে আমরা মডেল হিসেবে আইডেন্টিফাই করতে পারি। তো বিজনেস মডেল আমরা অনেক সময় বলতেও শুনে থাকবে তোমার বিজনেস মডেল কি। তো অনেকে বলে বি টু বি বা বি টু সি, বিজনেস টু কাস্টমার, বিজনেস টু বিজনেস। তো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের নেক্সট আলোচ্য বিষয়, যেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়াশোনা করব। তো খুব ফার্স্ট এই চারটে টপিকের নামগুলো একটু লিখে রাখো, চারটে মডেলের নাম। তারপর আমরা এগুলো সম্পর্কে ইন ডিটেলসে পড়াশোনা শুরু করব। খুব ফার্স্ট লিখে নাও, হয়ে গেলে জানাও। সি ফর, হোপফুলি কমপ্লিট করলে লেখাটা। এবার আমরা ডিসকাশন স্টার্ট করি। ফার্স্ট আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে বি টু সি মডেল। দেখো কি বলছে, ইন বিজনেস টু কাস্টমার ই কমার্স দ্য কোম্পানি উইল সেল দেয়ার গুডস অ্যান্ড অর সার্ভিসেস ডাইরেক্টলি টু দ্য কাস্টমার্স। In these types of e-commerce, customer or আচ্ছা,
In these types of e-commerce, customers or স্যার আপনি কোনো স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার আছে, দেখা যাচ্ছে না? স্যার আসছে না তো স্ক্রিনটা। তো দেখো কি বলছে। In these types of e-commerce, customers visit the company's websites and look at product purchase and to read reviews there. Then they place their order and the company ships the goods directly off them. যেমন আমাদের ফ্লিপকার্ট ওয়ার্ক করে, অ্যামাজন ওয়ার্ক করে। এই যে মডেলটা, এই মডেলটা ভালো করে দেখ। এখানে একটা কাস্টমার আছে যে যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করছে বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্ডার প্লেস করছে। সেই অর্ডারটা প্রসেসিং হচ্ছে, বিজনেস অর্গানাইজেশন যারা আছে তারা শিপিং করে কাস্টমারের কাছে ডেলিভারি করে দিচ্ছে। এই যে মডেলটা, এই মডেলটাকে আমরা বলছি B2C মডেল, অর্থাৎ বিজনেস টু কাস্টমার। একটা কাস্টমার যে ডাইরেক্ট বিজনেসের সাথে কমিউনিকেট করে একটা অর্ডার দিয়ে প্রোডাক্টটাকে আনতে পারছে, এই মডেলটাকে আমরা বলছি B2C মডেল। An example of B2C model e-commerce would be sometime buying or pair of shoes online from Amazon or eBay. eBay ও একটা হচ্ছে, এটা বেসিক্যালি খুব সম্ভবত এটা আমেরিকান বেস একটা কোম্পানি। তো ওই আমাদের ফ্লিপকার্ট আর এর মতোই সার্ভিস প্রোভাইড করে থাকে অ্যামাজনের মতো। তো খুব ফার্স্ট তোমরা না ডায়াগ্রামটা, ছবি তো আঁকতে পারবে না, এইভাবে এখানে একটা বক্স করো, সেখানে লেখো কাস্টমার, এখানে একটা বক্স করো, সেখানে লেখো ওয়েবসাইট, এখানে একটা বক্স করো, লেখো বিজনেস অর্গানাইজেশন। তো এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটাও এইভাবে দেখিয়ে দেবে, তাহলে গিয়ে কিন্তু ফুল মার্কস পাওয়ার চান্সেসটা অনেকটাই বেড়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের B2C মডেল। একটু লেখা শুরু করে নাও, একটু লিখে নাও, তারপর আমরা নেক্সট যে মডেলগুলো আছে সেগুলো সম্পর্কে ডিসকাস করব। ফুললি সবাই কমপ্লিট করে নিলে। হুম। তো আজকে আর আমরা এগোচ্ছি না, আমি এখানে স্টপ করছি। নেক্সট দিন আরো যে তিনটে মডেল আছে, এই তিনটে মডেল সম্পর্কে ডিসকাস করব। তারপর আমরা ফার্দার যে টপিক গুলো আছে সেগুলো সম্পর্কে দেখবো। ঠিক আছে, সিলেবাসটা একবার দেখাই। হুম। হুম। আচ্ছা, তোমাদের আরো অনেকগুলো ভ্যারাইটি আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা ফার্স্ট চারটে বেসিক ভ্যারাইটি করি, তারপর এইগুলো সম্পর্কেও আরো ডিসকাশন করি। এগুলো আলাদা নোটস দিয়ে তোমাদের পড়াতে হবে। ঠিক আছে, তো তোমাদের শুধু চারটে ভ্যারাইটি নেই, তোমাদের অনেক কটা ভ্যারাইটি দিয়েছে। একটা, দুটো, তিন, চার, পাঁচ, ছয়, সাত, নয়, 10, 11টার কাছাকাছি ভ্যারাইটি আছে। ঠিক আছে, তো এই মডেলগুলো সম্পর্কেও আমরা পড়াশোনা করব। চিন্তার কিছু নেই, আমি আলাদা নোটস দিয়ে তোমাদের এই জিনিসগুলো দিয়ে দেবো। আমি বিভিন্ন নোটস থেকে তোমাদের পুরো ডেডিকেটেড কম্প্যাক্ট জিনিস তৈরি করে দেবো, যেটা তোমরা এক্সামের আগে রিভিশন করলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো। তো এখন তো স্কুল সবারই ছুটি। তো বাড়িতে সব যে জিনিসগুলো হয়েছে, বিশেষ করে তোমাদের পাইথনটা খুব ইম্পর্টেন্ট, আগের ক্লাসটা হলো না, তোমাদের এক্সাম ছিল। ঠিক আছে, পাইথন ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। পাইথনের আমাদের ইন ডিটেলসে জিনিসগুলোকে শিখতে হবে, যেহেতু ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা শিখছো পাইথন হিসেবে। তো আমাদের ইন ডিটেলসে জিনিসগুলোকে জানতে হবে। বলো, তোমাদের কারোর কোনো এদিনে ক্লাস কোয়েশ্চেন? হয়নি।